গল্পস্রোত চ্যানেলে আপনারা শুনছেন সেলিনা হোসেন রচিত উপন্যাস কাঁটাতারে প্রজাপতি। আজ পঞ্চম পর্ব। পাকা রেডির ফল বেশ করে রোদে শুকিয়ে ঢেকিতে কুটে নেয় আছিয়া। এই করতে দুপুর গড়িয়েছে। তাড়াহুড়া করে কুটা গুড়ি সামান্য পানি মিশিয়ে চুলোয় বসিয়ে দেয়। জাল দিলেই তেল পানির উপর ভেসে ওঠে। রেড়ির তেলের হালকা গন্ধ ভীষণ ভালো লাগে আছিয়ার। নিজের হাতে এই তেল তৈরি করতে আনন্দ পায়ও। নিজের তৈরি জিনিস দিয়ে ঘরের আঁধার দূর হয়। কজনই বা এমন পারে? ওর ধারণা যে নিজের ঘরের আঁধার দূর করতে পারে সে সব পারে। ওর মজুদ তেল প্রায় শেষ, আর দুয়েক সন্ধ্যা ঘরে বাতি দিতে পারবে। বড় লোহার কড়াইয়ের মধ্যে যখন তেল ভেসে ওঠে ও উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে। রেড়ির তেল, মুগা সুতা বা এন্ডির চাদর শুধু ওর ব্যবসা নয়, ও এখনো অতটা ব্যবসায়ী হয়নি। কিছু কিছু জিনিস ও নিজের জন্য রেখে দেয়, সেটা ওর একলার, যেখানে আর কারো ভাগ নেই। যেমন এই তেল ভেসে ওঠা এবং রেড়ির ফুল ফোটা দুটোই ওর প্রিয়। রেড়ির ফুল মসুর ডালের ফুলের মতো ছোট, ডাটার সঙ্গে থাকে পুষ্পদল, গাঢ় সবুজ রঙের পাঁচ মাথাওয়ালা তারার মতো। তার উপরে ঠিক মাঝখানে উজ্জ্বল সোনালি রঙের পুষ্পরেণু। রেণুগুলো এমনভাবে থাকে যে এর নিচের সবুজ রঙের তারার সবগুলো কোণ দেখা যায়। কি যে সুন্দর! গায়ের মেয়েরা সবাই মিলে ওগুলো নাকফুলের মতো নাকে লাগিয়ে রাখত। এখনো ওর ইচ্ছে করে কিশোরী আছিয়া হয়ে ফুল পড়তে। পিছিয়ে আসে, বয়স নেই মনে করে। এই বয়সটা একটা যন্ত্রণা। কখনো ইচ্ছে করে এই বয়স উড়িয়ে দিতে, ধানের খোসার মতো বাতাসে ছেড়ে দিতে। একজনের সব ইচ্ছে অনিচ্ছের কথা যদি অন্যেরা জানতো, কি যে হুলস্থুল ঘটে যেত। তেলের কড়াই চুলো থেকে নামাতে নামাতে ওর হাসি পায়। আগুনের আঁচে ওর শ্যামলা মুখে রক্তিম আভা। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে, চিবুকে। মাথায় ঘুমটা নেই, খোপা ভেঙে চুল লুটিয়ে আছে পিঠের ওপর। ঘাড়ের পাশ দিয়ে চুল লেপ্টে আছে ঘামের সঙ্গে। মনে হয় আছিয়া প্রস্ফুটিত হয়েছে। এটি একটি বিশেষ ক্ষণ। এই ফুটে ওঠা সব সময় হয় না। আছিয়ার ঘন কালো ভুরুতে ঈষৎ কুঞ্চন। ও ঠোঁট কামড়ে ধরে আছে। পরিশ্রমের কাজে ওর ঠোঁট এমনই থাকে। চকচকে তেলের আস্তর ঘন হয়ে আসছে। ও আপন মনে হাসতে হাসতে ভাবে ও এখন একজন মধ্যবয়সী নারী। রেডির তেল বা ফুলের সৌন্দর্য এখন ওর জন্য নিষিদ্ধ। বরং এক বোতল তেল আলাদা করে উঠিয়ে রাখলে প্রয়োজন মতো বাতের রোগী ইয়াসিন বসনির শরীরে মালিশ করে দেয়া যায়। অকারণ সৌন্দর্যের চাইতে এখন প্রয়োজনটাই প্রধান। ও তেলের কড়াই নামিয়ে আলাদা এক জায়গায় রাখে। ঠান্ডা হলে শিশিতে তেল ভরবে। ছোবড়াগুলো রোদে শুকিয়ে পরে আগুনে পুড়িয়ে খাড় করে রাখবে। দরকার মতো ওই খাড় দিয়ে কাঁথা, চাদর, শাড়ি সেদ্ধ করে কেচে নেয়। চমৎকার পরিষ্কার হয়। ও একটা বড় ডালা দিয়ে কড়াইটা ঢেকে রাখে। দক্ষিণ দিকের চালার নিচে সুতা কাটুনি মেয়েরা বোটা, টাকনি, লাটাই গুছিয়ে রাখছে। ওদের যাবার সময় হয়েছে। রেশম গুটিগুলো আছিয়া নিজের হাতে জাল করে দেয়। ওরা কেবল সুতো ওঠায়। 4 জন মেয়ে ওর সঙ্গে কাজ করে। সারাদিনে ফুরসত নেই ওর।
কলাপাতা পুড়িয়ে ছাই বানিয়ে রাখতে হয়। সেই ছাই গুটি সিদ্ধ করে। সিদ্ধ করার সময় সামান্য একটু গোবর দিয়ে দেয়, ভালো ফল পাওয়া যায়। জাল দেওয়ার ফলে অ্যান্ডির গুটি ফুলে উঠলে আঁশগুলো আলকা হয়। কড়াই নামানোর সঙ্গে সঙ্গে মেয়েরা দ্রুত সুতো কাটে। সুতো কাটায় হরমোন সবচেয়ে ভালো। তাঁতিদের কাছে ওর সুতোর চাহিদা বেশি। ওরা গুছিয়ে চালাঘর থেকে নেমে আসে। আছিয়া বুবু, যাই। ও মাথা নাড়ে, বাকিরা বেরিয়ে যাচ্ছে। হরমোন কিছু দূর গিয়ে ফিরে আসে। আঁচলে হাত মুছে কিছু একটা বলতে চায়। কিছু বলবি? শেরখানেক চাল দিবেন আসিয়া বউ? ছেলেটা মোটা চালের ভাত খেতে চায় না। অসুখ থেকে উঠে মুখে রুচি নেই। আসিয়া হিসেব করে দেখল, ওর সপ্তাহের টাকা পেতে এখনো 3 দিন বাকি। ইতস্তত করে ওকে শেরখানেক চাল দিতেই হয়। হরমোনকে ওর প্রয়োজন। টুকটাক একটু আধটু খাতির না করলে হয় না। রাঙানি দেয়ার লোকের তো অভাব নেই। তাছাড়া হরমোন নিজেও ওর কদর বুঝে বলেই আসিয়ার উপর সুযোগ নিতে ছাড়ে না। হরমোন চলে গেলে ও বড়ই গাছের ছায়ায় গোসল করতে বসে। ইদারা থেকে বালতি করে পানি উঠিয়ে বড় বড় চারিতে ধরে রেখেছে তাহের। এই জায়গাটা বেশ ঠান্ডা। গরমের দিনে মনের সুখে গোসল করা যায়। ও বেশিরভাগ সময়ই আগুনের ধারে কাজ করে। শরীর তেতে থাকে, ঘামের উৎকট গন্ধ অস্থির করে তোলে। তাই আসিয়া পানি পেলে কষ্ট ভোলে। রেড়ির তেলের সলতের মতো সারাক্ষণ বুক জ্বলে। ইয়াসিন বসনির সঙ্গে সম্পর্ক যে সবসময় স্বস্তি দেয় তা নয়। ভীষণ নিঃসঙ্গতাও ভালো লাগে, নইলে গ্লানিকর মনে হয়। নিজের ওপর ক্রোধ জন্মায়। ওর গোসলের জায়গার চারদিকে রেড়ি গাছের ডাল দিয়ে বেড়া করা আছে। ও মগে উঠিয়ে শীতল পানি উদম শরীরে গড়িয়ে দেয়। জমির উদ্দিনের চতুর্থ পক্ষের স্ত্রীও। ওর ছেলেপুলে হয়নি। এর আগে 3টে বিয়েতেও কোনো সন্তান নেই। জমির উদ্দিন ছেলের আশায় পাগল হয়ে গিয়েছিল। ওর প্রথম 2 বউ মারা যায়। তৃতীয় বউকে তালাক দেয়। তৃতীয় বউর অন্য জায়গায় বিয়ে হলে সেখানে 2 ছেলে হয়। জমির উদ্দিন এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠেছিল। কিন্তু আসিয়ার ঘরেও সন্তান না হওয়াতে মনে মনে দমে গিয়েছিল। ভাগ্যকে দোষ দিয়ে গালাগালি করত। কখনো গভীর নিঃশ্বাস ফেলে চুপ মেরে থাকত। আসিয়ার কিছুই করার ছিল না। জমির উদ্দিনের মৃত্যুর পর আসিয়া সবকিছু পেয়ে যায়। 4 বিঘা জমির উপর বাড়ি, চারদিকে রেড়ি গাছ দগদগিয়ে বাড়ে, ছোটখাটো বনের মতো। যত্ন আত্তি নেই, অযত্ন অবহেলায় বাড়তেই থাকে। জমির উদ্দিন চালাক লোক, অল্প খরচের এই ব্যবসা ধরে রেখেছিল। 2-3 মাসের মধ্যেই গাছগুলো একজন বড় মানুষের মাথার উপর উঠে যায়। 2 মাস বয়স থেকেই ফল ধরা শুরু করে এবং 4-5 মাসের মধ্যে বীজ পেকে যায়। বড় অল্প পরিশ্রমে আনন্দদায়ক গাছ। আসিয়ার সঙ্গী। ও ঘুরে ঘুরে তদারক করে, বীজ সংগ্রহ করে, পলুর পাতা কাটে। জমির উদ্দিন ওর কাজে খুশি ছিল, পুরোপুরি নির্ভর করত। মারা যাবার মাস 2 আগ থেকেই লোকটা কেমন উদাসীন হয়ে গিয়েছিল। কোনো কিছুই খেয়াল করতো না। শুয়ে বসে সময় কাটত। তারপর হঠাৎ একদিন মরে গেল। ওরা বুঝতেও পারল না যে কি হয়েছিল। আসিয়ার তখন বয়স 40। বৈধব্যের জন্য এই বয়সটা খারাপ। না নতুন করে শুরু করার সময় থাকে, না ফুরিয়ে যায় কামনা বাসনা। কেবলই খা খা করে বুক। উথাল পাথাল হা হুতাশে আগুন হয়ে যায় সময়, নিরন্তর পোড়ায়। আসিয়ার এখন তেমন অবস্থা।
ও তড়িঘড়ি জল ঢেলে উঠে পড়ে। বেলা গড়িয়েছে। ভাত খেয়ে একটুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার পলুঘরে ঢুকতে হবে। অবশ্য দুজন মনীষ আছে পলুঘরের জন্য, তবু নিজে না দেখলে স্বস্তি হয় না। কাপড় বদলে বেরিয়ে আসে ও। সীতারা গুটি জাল করার কড়াই মাছছে। কালিতে মাখামাখি হয়ে গেছে ওর হাত। আছিয়া এক পলক দেখে বড় ঘরে আসে, চুল আঁচড়ায়, মাথায় সুগন্ধি তেল দেয়। ইয়াসিন বসনির পছন্দের তেল, নিজেই হাট থেকে কিনে আনেন। চুল বেয়ে পানি ঝরছে, ও গা করে না। ভিজে যাচ্ছে পিঠের কাপড়। ও রান্নাঘরে পিড়ি পেতে খেতে বসে। সব সময় একা একাই খায়। যেদিন ইয়াসিন থাকে সেদিন ও ইয়াসিনকে খাইয়ে দিয়ে তবে নিজে খায়। আজকে খেয়ে দিয়ে কাজের লোকদের জন্য বেড়ে রেখে চলে আসে বড় ঘরে। ইদারার উপাসে সীতারা তাহেরের সঙ্গে মশকরা করছে। হাসির শব্দ শুনতে পায়ও। উপেক্ষা করে উঠোন পেরিয়ে আসে। জোয়ান ছেলে মেয়েদের এইটুকু স্বাধীনতা থাকতে হয়। ও চৌকিতে শুয়ে দু চোখের পাতা এক করে। না, ঘুমোনো চলবে না, শুধু কিছুক্ষণের জন্য শরীরটাকে ছেড়ে দেয়া। ইয়াসিন বসনির মতো অভিজাত রেশম ব্যবসা নয়। রেডির পাতায় রেশম কীট পোষে। বনে জঙ্গলে কুলের গাছ ও রেডির গাছে এই পোকাগুলো আপনা আপনিই জন্মায়। এগুলো রেশম পোকার অন্য প্রজাতি। আছিয়ার বাবার এই ব্যবসা ছিল। শৈশব থেকে এসব দেখে এবং নিজের হাতে করে ও পুক্ত হয়ে উঠেছিল। তাই জমির উদ্দিনের সংসারে এসে ওর কোনো অসুবিধে হয়নি, বরং আগ্রহ ভরে নিজেকে এসবের সঙ্গে জড়িয়েছে। জমির উদ্দিন অলস লোক, জুয়া খেলেই বেশিরভাগ সময় কাটায়। ছেলেপুলে নেই বলে সংসারের টান তেমন প্রবল নয়। এ কারণে ব্যবসার হালও ধরতে হয় আছিয়াকে। এই পরিশ্রমে জমিরুদ্দিন এত খুশি ছিল যে পুনরায় বিয়ের কথা ভাবেনি। আছিয়া আর যাই হোক প্রবল প্রতাপে সংসার করেছে। বাকি তিনজনের মতো সতীনের জ্বালা সহ্য করেনি। জমিরুদ্দিন জানত রেশম পোকার অবস্থা কিছুটা নাজুক। ঠিকমতো যত্ন না নিলে কিংবা কোনো অনিয়ম হলে অসুখে দ্রুত মরে যায়। কিন্তু আধবুনো এন্ডি পোকা এতটা নাজুক নয়। অবহেলা অযত্নে ততটা ক্ষতিগ্রস্ত হয় না। ঠিকমতো খাওয়া দিলেই পোকা থেকে রেশম পাওয়া যায়। এই সুনলে সুতো আছে আর সারা জীবনের স্বপ্ন। শৈশব থেকেই তো দেখে আসছে। কৈশোর যৌবন পেরিয়ে এখন মধ্য সীমায়, তবু এই সোনালি সুতোর নেশা ওর কাটল না। ইদানিং আজমলের ঠান্ডা স্থির চাউনি দেখলে ওর মনে হয় একটা রেশম কীট ওই দৃষ্টির মধ্যে গুটিয়ে আছে। ওর চারপাশে হাজার সুতোর টোপ। একসময় ওই সোনালি সুতো ওর কাছে ফাঁস হয়ে যায়, যেন গলার চারদিকে জড়িয়ে গেছে। ওর দম বন্ধ হয়ে আসে। আজও তেমন একটা অস্বস্তি ওকে তাড়া করলে ও উঠে বসে, যেন আজমলের ঠান্ডা স্থির চাউনি কড়িকাঠে ঝুলে আছে। ও ছটফটিয়ে বাইরে আসে, বুক ধরফর করে, বারান্দায় পাটি টেনে বসে। কিছু ভালো লাগে না। জীবনের মাঝবেলায় এসে সোনালি সুতো এমন কালো শক্ত দড়ির মতো হয়ে যাবে, ও কি তা ভেবেছিল? অনেক কিছুই জানার বাইরে থাকে, অনেক কিছুই জেনে শুনে অজানা করে রাখতে হয়। জমিরুদ্দিন মরে গিয়ে আছিয়াকে এমন একটা অবস্থায় রেখে গেছে। ও পলু ঘরে আসে। গতকাল পাকা পলু চন্দ্রকিতে উঠিয়েছে। 5-7 দিনে পোকার মাথা সরু হয়ে যায়। সুতো কাটবার সময় হলে মাথা উঁচু করে সংকেত দেয়। এই সময়টায় খুব ভালো লাগে আছিয়ার। পোকার জন্য মায়া বাড়ে।
তখনও ব্যবসা ভুলে। ও তো জানে কিছুদিনের মধ্যেই পোকাগুলো বাধা পড়বে নিজের সুতোর আবরণে। প্রকৃতির কি যে নিয়ম, রেশমি সুতোর অন্তরালে নিজেই নিজের মৃত্যু ডেকে আনে। এমন একটা জীবন কি ওর চারিদিকে বেষ্টন করে আছে? ওর ভীষণ ভয় করে। বুকের ধুকপুকানি কমে না। পাকা পলু ও নিজের হাতে চন্দ্রকিতে উঠোয়। কাজের লোকদের উপর নির্ভর করতে পারে না। ওরা হেলাফেলা করে কাজ করে, গুরুত্ব বুঝে না। পাকা পোকার সাথে কাঁচা পোকা বা অস্বচ্ছ পোকা চন্দ্রকিতে দিলে সুতোর গুণগত মানে তারতম্য হয়ে যায়। চন্দ্রকিতে কোনো কাঁচা পোকা পড়ে গিয়ে সুতো কাটা শুরু করে দিলে তাকে পাকা করবার জন্য গায়ের অন্য পলু চাষিরা উই পোকার নিচে জ্বালানো কুপি ধরে রেখে সামান্য উত্তাপ দিয়ে পোকাকে তাড়াতাড়ি পাকানোর ব্যবস্থা করে। পদ্ধতিটা আসিয়ার পছন্দ নয়। ও আগে থেকেই সতর্ক হয়ে যায়। প্রতিদিনই ও খেয়াল রাখছে 5-7 দিনের মধ্যেই গুটি পূর্ণ আকারের হয়ে যাবে। ঘরের দরজা বন্ধ করে আসিয়া বারান্দায় আসে। পলু ঘরের ভেতরটায় আলো আধারি। ঘর আলো এলে হঠাৎ করে সবকিছু ঝাপসা লাগে। ওর মাথা ঝিমঝিম করে। ও জানে একটি পূর্ণ আকারের গুটি বানাতে পলু পোকাকে প্রায় 1 লক্ষ পাক ঘুরতে হয়। ছোটবেলায় বাবা ওকে শিখিয়েছে এটা। এই চক্রাকার ঘোড়া কেমন অবিশ্বাস্য মনে হয় মাঝে মাঝে। ওর নিজের মনের মধ্যে এমন একটা পোকা আছে যেটা কখনো শক্ত এবং কালো হয়ে মরে যায়, কখনো সজীব প্রজাপতি হয়। পাকা পলুগুলো গুটির ভেতর প্রজাপতির আকার ধারণ করে। সময় মতো গুটির ভেতরের পোকাগুলোকে না মেরে ফেললে ওগুলো গুটি কেটে উড়ে যায়, যেমন উড়ে যায় মানুষের প্রজাপতি মন। কারো কি তাকে ধরে রাখার সাধ্য আছে? উড়ে যায় বলেই তো এত দুঃখ যন্ত্রণা, এত সুখ আনন্দ। আছিয়ার শরীর শিরশির করে। পোকা প্রজাপতি হলে সুতো আর লম্বা থাকে না, সেটা ছেঁড়া টুকরো হয়। ওর হাসি পায়। মন ফুটো হলে কি অমন হয়? অমন টুকরো টুকরো হয় বোধ হয়। আছে আর স্থির বিশ্বাস হয়। হলে ক্ষতি নেই, তাতে জীবনযাপন নষ্ট হয় না, বরং জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়ে। কিন্তু সুতো নষ্ট হয়, ওটা আর কোনো কাজে লাগে না। তাই প্রজাপতি গুটি কেটে বেরোনোর আগেই ওগুলোকে তাপ দিয়ে কিংবা কয়েক ঘন্টা রোদে শুকিয়ে মেরে ফেলা হয়। এই পোকার আঁশ কিছুটা মোটা খসখসে, রেশমের মতো চকমকে চিকন নয়। আছিয়া উঠোনে নামে। আজ হলো কি? মনটা বড় বিক্ষিপ্ত, কিছুই ভালো লাগছে না। আজ বলে ঠান্ডা চোখের চাউনি আজ ওর পিছু পিছু ফিরেছে, ওকে ঘায়ল করে রাখছে। আছিয়ার আজ বড় খারাপ দিন। তখন উঠোন পেরিয়ে কুতুব ঢোকে। কুতুব ওর চাচাতো বোনের ছেলে। কুতুবকে নিয়ে ওর মা বিধবা হলে ওরা আছিয়াদের বাড়িতেই ছিল। ছেলেবেলায় কুতুব ওর খুব ন্যাওটা ছিল। জমির উদ্দিনের সঙ্গে বিয়ের পর এ বাড়িতেই প্রায় থাকতো। এখন কালীভদ্রে আসে। ওর মুখের দিকে তাকিয়ে আসিয়ার অনুমান করতে কষ্ট হয় না যে কুতুবের বুকে ঝড়। জোহরার সঙ্গে ওর প্রেমের ব্যাপার সবাই জানে। জোহরাকে জোর করে অন্যত্র বিয়ে দিয়েছে ওর বাবা। বাউন্ডুলে কুতুব তার জামাই হবার উপযুক্ত নয়, সেজন্য অনেকে ইয়াসিন বসনিকে গালমন্দ করে। তাতে ওর দুঃখের কমতি হয় না। ওর যা ক্ষতি হয়েছে তা কে পুষিয়ে দেবে? ও এক সময় আছিয়ার স্নেহের কাঙ্গাল ছিল, এখনও এসবের ধার ধারে না। বুক জ্বলে পুড়ে খাক হয়ে গেলে এই বাড়িতে আসে। ছায়াচ্ছন্ন এই বাড়ির স্নিগ্ধতায় কিছুক্ষণ কাটিয়ে যায়। ইয়াসিনের সঙ্গে আছিয়ার সম্পর্ক ও সহ্য করতে পারে না, ঘৃণায় রিরি করে।
তবু এখানে না এসে পারে না। মানুষের ব্যক্তিগত জীবনযাপনের উপর ওর আক্রোশ নেই, যতক্ষণ না তা অপরের জীবনকে ক্ষতিগ্রস্ত করে। কুতুব বারান্দায় উঠে জলচৌকি টেনে বসে পড়ে। বাপজান, কেমন আছো? কুতুব কথা বলে না, এক দৃষ্টে তাকিয়ে থাকে। আছিয়া চমকে ওঠে। খুনি দৃষ্টি কি এমন, নাকি ও আজমলের মতো ঠান্ডা স্থির চাউনিতে সর্বনাশ করতে চায় আরেকজনের শান্তির? কুতুবকে নিয়ে বেশি কিছু ভাববার অবকাশ ওর নেই। যার কোনো সীমানা নেই, তাকে নিয়ে ভাবলে কি সমস্যার সমাধান হবে? কেবল ওর দৃষ্টিতে আছে আর বুক ছেদ করে ওঠে। কুতুবের মুখে কথা নেই, ও ভাবছে। আছিয়ার মুখ জোহরার মতো শ্যামলা, কিন্তু বর্ষায় বেড়ে ওঠা রেড়ি পাতার মতো সতেজ প্রাণবন্ত। জোহরার তুলনা হয় না, কারোর সঙ্গেই না। আছিয়া অপেক্ষা করে কুতুবের জন্য। ওর ধারণা কুতুব কিছু বলতে এসেছে, ও সময় নিচ্ছে, নিজেকে প্রস্তুত করার সময়। কত সময় কুতুবের প্রয়োজন? ভোলাহাট থানার গ্রামগুলোর সব মাটি দিয়ে কুতুব গড়ে তুলুক এক বিশাল প্রতিমা। কুতুবের পায়ের লম্বা নখের দিকে তাকিয়ে থাকে আছিয়া। অনেকদিন ওটা কাটা হয়নি, ময়লা ঢুকে কালো হয়ে আছে। তখন কথা বলার জন্য চোখ তুলে তাকায় ও। পায়ে হেঁটে মাত্র মিনিট পাঁচেকের পথ, তবু গরুর গাড়িতে আসা যাওয়া করতে হয় ইলাকে। উপায় নেই, গায়ের বিধান। ওর শাশুড়িও আপত্তি করেছে, সঙ্গে সঙ্গে শুনিয়েছে তার নিজের কথা। প্রায়ই শাশুড়ির কাছে জমিদার বাড়ির বিধিনিষেধ, অতীতের হাকডাক, বিত্ত বৈভবের গল্প শুনতে হয় ওকে। বুঝলে বৌমা, আমি একবার স্টিমারে করে বাপের বাড়ি গিয়েছিলাম। অমনি সারা গ্রামে রটে গেল যে জমিদার গিন্নির মুখও তাহলে দেখা যায়। আমার ভাসুর তো রেগে আগুন। তিনি আদেশ দিলেন, আর কোনোদিন যেন ঘরের বউ সাধারণ মানুষের সঙ্গে স্টিমারে না ওঠে। যেই কথা সেই কাজ। এরপর থেকে আমাকে সবসময় নৌকায় যাতায়াত করতে হয়েছে। সেই বাড়ির বউ হয়ে তুমি হেঁটে গিয়ে স্কুলে মেয়ে পড়াতে যাবে? তা কি হয় মা? ইলা অনুগত পুত্রবধূর মতো মাথা নাড়ে। ঠিকই বলেছেন মা, আমি গরুর গাড়িতেই যাব। তবু স্কুলটা তো হোক। মেয়েরা শিক্ষিত না হলে সমাজের উন্নতি হয় না মা। সে তো আমিও বুঝি, তবে রয়ে সয়ে করা ভালো। ইলা মাথা নেড়ে সমর্থন জানায়। তখন ভূপেন পেছনের পুকুর থেকে ধরা আধমন ওজনের রুই মাছ নিয়ে ঘরে ঢুকলে জমিদার গিন্নি তড়িঘড়ি উঠে যায়। ইলা দিস্তা কাগজ দিয়ে খাতা সেলাই করছিল, সেগুলো শেষ করতে মন দেয়। রমেনের বন্ধু আলতাফের উৎসাহে কৃষ্ণগোবিন্দপুরে মেয়েদের জন্য একটা স্কুল খোলা হয়েছে। ছাত্রী এখন পর্যন্ত ৩ জন। ইলা অবৈতনিক প্রধান শিক্ষয়িত্রী। খাতা বই ওরা নিজেরা দিয়ে দিচ্ছে, বেতনও ফ্রি। ওর বিশ্বাস কিছুদিনের মধ্যেই ছাত্রীর সংখ্যা বাড়বে, না বেড়ে পারে না। ও নিজে ঘরে ঘরে যাবে, মেয়েদের টেনে বের করে আনবে। ওকে না করতে পারে এমন পরিবার কমই আছে। শাশুড়ি ওকে স্কুল পরিচালনা আর পড়াবার অনুমতি দিয়েছে, কিন্তু হেঁটে যাবার নয়। এর পেছনে আভিজাত্যের অহমিকা আছে। এইসব সংস্কার ও আস্তে আস্তে ভেঙে ফেলবে। শাশুড়িকে জয় করা এমন কঠিন কাজ নয়। জমিদারের পরন্ত অবস্থা, জমিদারি প্রথার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে উঠেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন এখন তুঙ্গে। এই সময়ে কি এসব ছোটখাটো সংস্কার টিকিয়ে রাখা সম্ভব? সব অচলায়তনই ভেঙে গুড়িয়ে পড়বে। ও বই খাতা গুছিয়ে রেখে রান্নাঘরে আসে।
রুই মাছটা এখনো কাটা হয়নি। মাছটা একদম নিথর, রূপলি আঁশ চকচক করছে, রক্তিম চোখ পাথরের মতো, আলো পড়লে ঝিকিয়ে ওঠে। ও উবু হয়ে বসে মাছের গায়ে হাত রাখে। মা, আমি মাছটা কাটি। এত বড় মাছ তুমি কাটতে পারবে? খুব পারবো। ইলা বড় বটি নিয়ে পিঁড়ি টেনে বসে। তুমি পারবে না মা, মাছটা নষ্ট হবে। ওর শাশুড়ি দ্বিধা করে। শাশুড়ির দ্বিধায় ওর জেদ বাড়ে, যেন এই মাছটা কাটার মধ্যে ওর অনেক সাফল্যও নিহিত। এই কাজটা ওকে করতেই হবে। ও দ্রুত হাতে মাছের আঁশ ছাড়ায়, তারপর মাথাটা ধরে ঘাড়ের কাছে বিশাল এক পোঁচ দেয়। রক্তে ভরে যায় ওর হাত, রক্ত গড়ায় বটির গা বেয়ে। ও মনের আনন্দে ওটাকে টুকরো টুকরো করে ফেলে। মাস তিনেকের মধ্যেই ও পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া শুরু করে। স্কুলের ছাত্রী সংখ্যা হয়েছে 50। অর্ধেক বেলা স্কুল নিয়েই ব্যস্ত থাকতে হয়। বিকেলে পার্টির কাজ থাকে, লোকজন আসে, আলাপ আলোচনা হয়। ছুটির দিনে যেতে হয় গ্রামে গ্রামে কিংবা সাঁওতাল এলাকায়। একটুও সময় নেই। কোথা দিয়ে যে দিনগুলো কেটে যায় টের পায় না ইলা। রমেনের সঙ্গে সকালে বা রাতে দেখা হয়। যেদিন রমেন অন্য গ্রামে চলে যায় সেদিন আর দেখাই হয় না। তবু এই জড়িয়ে পড়াই ওর কাম্য। শুধু রান্নাঘর, স্বামী সেবা কিংবা সন্তান পালন তো ও চায়নি। ও চেয়েছিল বেড়ি ভেঙে বেরিয়ে আসা জীবন, যে জীবনের চারদিকে অবরোধের নিগড় লোহার শেকল হয়ে আটকে থাকতে হবে না। ওর সামনে বসে মাতলা যখন জোদ্দারদের শোষণের বিরুদ্ধে কথা বলে, আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা দেয়, ও মনে মনে গৌরব বোধ করে। এমন মানুষই ও দেখতে চায়, যারা অধিকারের প্রশ্নে সোচ্চার, যারা নিজেদের পায়ের নিচে শক্ত মাটির ভিত চায়। এই এলাকার কৃষক আন্দোলন বেশ জোরদার হয়ে উঠেছে। সাঁওতালদের মধ্যে মাতলা প্রাণ সঞ্চার করেছে। ও সাঁওতালি ভাষায় বক্তৃতা দিয়ে ওদের উদ্বুদ্ধ করে, এমনটি আর কেউ পারে না। আজ স্কুল বন্ধ। ও মেয়েদের জন্য পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করছে। অল্প সময়ের কাজ, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হরেককে আসতে বলেছে। ওকে ফণি মাস্টারের কাছে পাঠাবে দরকারি কাজে। ও এখনো এলো না। ইলা ঘরের সঙ্গে লাগানো বারান্দায় এসে দাঁড়ায়। ওপাশটায় উঠোনের বেশ অনেকখানি জায়গা নিয়ে সবজি ক্ষেত। মাচানে লাউ হয়েছে অনেকগুলো। গোবিন্দ নতুন সবজির আবাদ করছে। ও হাতের তালুতে থুতনি রেখে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ায়। রমেন 3 দিন ধরে বাড়িতে নেই। কৃষক সমিতির কাজে মালদহ গেছে। কবে ফিরবে ঠিক নেই। সামনের সপ্তাহে কৃষ্ণ গোবিন্দপুরের হাটে সভা। ওকে বক্তৃতা করতে হবে। ও ঠিক করেছে কৃষক আন্দোলনের ইতিহাস সম্পর্কে কিছু বলবে এবং সেই সঙ্গে কমিউনিস্ট পার্টির কথাও। ঘরে এসে কিছু কাগজপত্র নিয়ে বসে। সেসব ঘেটে নিজের বক্তৃতার খসড়া তৈরি করে। 1929-এর বিশ্বজোড়া অর্থনৈতিক মন্দার হাত থেকে রেহাই পায়নি ভারতবর্ষ। সে ধাক্কা এসে লাগে বাংলার কৃষক কুলের মধ্যেও। ফসলের দাম যায় কমে। জোদ্দাররা এই বোঝা চাপাতে চাইল বর্গা চাষিদের উপর। দাবি করল ফসলের 3 ভাগের 2 ভাগ। বর্গা চাষিদের পক্ষে এ বোঝা বহন করা ছিল অসম্ভব। তারা প্রতিবাদ জানাতে শুরু করলে তাদেরকে জমি থেকে উচ্ছেদ করা হতো। এই অবস্থা বেশি দিন চলতে পারে না। আকণ্ঠ ঋণে নিমজ্জিত কৃষককুল খাজনার বোঝা বহনে অক্ষম হলে জমিদারি ব্যবস্থা ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছে যায়। ক্রমবর্ধমান কৃষক অসন্তোষের চাপে ব্রিটিশ সরকার ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। 1938 সালের 5 নভেম্বর
ফজলুল হক মন্ত্রিসভা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তারা ভূমি ব্যবস্থা সম্পর্কে তদন্ত করে সংস্কারের উদ্দেশ্যে সুপারিশ করার জন্য ক্লাইভ কমিশন গঠন করে। 1939 সালের 2 ও 27 নভেম্বর অনুষ্ঠিত সভায় কমিউনিস্ট পার্টি পরিচালিত প্রাদেশিক কৃষক সভা খাজনা কমানোর জন্য প্রস্তাব গ্রহণ করে। তাদের আরও দাবি ছিল যে জমিতে দখলসত্ত্ব প্রতিষ্ঠা ও ফসলের 10 আনা ভাগ লাভের অধিকার স্বীকার। ফসলের 2/3 লাভের দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূচনা হয়। এছাড়া প্রাদেশিক কৃষক সভা চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদারির প্রথা উচ্ছেদের দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করে। 1940-এর 21শে মার্চ কমিশন তার রিপোর্ট দাখিল করে। কমিশনের রায় কৃষকদের পক্ষেই সোচ্চার হয়ে ওঠে। রিপোর্টে বর্গাদারদের সরাসরি সরকারের প্রজা হিসেবে গণ্য করার সুপারিশ করা হয় এবং স্বীকার করা হয় যে ফসলের 2/3 লাভের অধিকার ন্যায্য দাবি। এছাড়া কমিশন চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদারি ব্যবস্থা উচ্ছেদের পক্ষে কৃষক সভার দাবিকে সঙ্গত মনে করে ও তা উচ্ছেদের পক্ষে মত প্রকাশ করে। সমস্ত জমিদারি ও মধ্যস্বত্বভোগীদের স্বত্ব কিনে নিয়ে রায়তওয়ারি প্রথা চালু করার জন্য সরকারকে সুপারিশ করে। 1940-এর 8 ও 9 জুন অর্থাৎ এই রিপোর্ট পেশ করার 2.5 মাসের মধ্যে কৃষক সভার 4র্থ প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভার স্থান ছিল যশোর জেলার কেশবপুর থানার পাজিয়া গ্রাম। ওই সভা সিদ্ধান্ত গ্রহণ করে যে কমিশনের রিপোর্ট অনুসারে ফসলের 2/3 পাবার জন্য আন্দোলন শুরু করা হবে। ওই সিদ্ধান্ত অনুযায়ী অল্পদিনের মধ্যেই বিভিন্ন জেলায় তেভাগা আন্দোলন দানা বেঁধে ওঠে। জলপাইগুড়ি, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা এবং আরও অনেক জায়গায় তেভাগা আন্দোলন জোরদার হয়ে উঠেছে। সেখানে আমাদের সংগ্রামী ভাইয়েরা মরণপণ লড়াই করছেন। ভাই সব, আমরাও পিছিয়ে থাকব না। আমাদের ন্যায্য অধিকারের দাবিতে আমরাও যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আপনারা জানেন আমাদের জমিতে তেভাগা প্রবর্তন করা হয়েছে। পরক্ষণে হেসে ফেলেও এই ছোট ঘরকে ও বিশাল জনসভা ভেবে বসেছে। পয়েন্টগুলো টুকে নেওয়ার পর ও মনে মনে পুরো বক্তৃতা সাজিয়ে ফেলে। কাগজপত্র টেবিলে গুছিয়ে রেখে আবার বারান্দায় আসে। এখনো হরেক এলো না। ও অস্থির পায়ে বাগানে নেমে আসে। কেউ সময় মতো কাজ না করলে ওর মেজাজ খারাপ হয়ে যায়। হরেকের উপর রাগ বাড়তে থাকে। পরদিন রমেন ফিরে আসে। ওর এই আকস্মিক প্রত্যাবর্তনে খুশি হয় ইলা। যত কাজের মধ্যে ডুবে থাকুক না কেন, রমেন না থাকলে বিষণ্ণতা কাটিয়ে উঠতে পারে না। রমেনের হাত থেকে ব্যাগ নিতে নিতে বলে, একটা খবর দিলে তো পারতে। বাহ, খবর দিয়ে এলে তুমি এমন অপ্রত্যাশিত আনন্দ পেতে? তা ঠিক, খুশিটা এখন 4 গুণ। মা কই? তুমি এসেছো শুনেই রান্নাঘরে গেলেন। রান্নাঘরে কেন? বাহ, মার আনন্দই তো ওটা। তোমাকে খাইয়েই মার সুখ। রমেন মাকে ডাকতে ডাকতে রান্নাঘরে যায়। তারপর ঘরে ফিরে ইলার কপালে চুমু খায়। মিটিংয়ের সব ব্যবস্থা ঠিক তো? হ্যাঁ, প্রায়ই। ফণিদাকে দরকার ছিল, হরেককে বলেছিলাম আসতে, কালও আসেনি, তাই ফণিদাকে খবর দেওয়া হয়নি। ঠিক আছে, বাকি কাজ আমি গুছিয়ে ফেলবো, এই জন্যই তাড়াতাড়ি চলে এলাম। এটাই হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় জমায়েত, একে সাফল্যমণ্ডিত করতেই হবে। এর আগে জমিদার, জোদ্দার, মহাজন ও ইজারাদারদের বিরুদ্ধে এত বড় সভা হয়নি। আমি বক্তৃতা তৈরি করেছি। চমৎকার। রমেন লুঙ্গি পাঞ্জাবি পরে নেয়। হাসতে হাসতে বলে, আমার চাইতে তুমি বেশি সক্রিয়। দিনে স্কুল, রাতে পার্টি,
এই জন্যই তোমার প্রশংসা সবার মুখে মুখে। আমার মাঝে মাঝে ঈর্ষা হয়। সত্যি বলছো? ইলা বিস্ময় প্রকাশ করে। রমেন মিটিমিটি হাসি লুকোতে না পেরে বলে, তবে কি মিথ্যে? একদম সত্যি। তবে হাসছো যে? এই যা, ধরা পড়ে গেলাম। দুজনের হাসির রেশ না ফুরোতে ভূপেন উপাস থেকে বলে, মা খাবার জন্য ডাকছেন। বিকেলে হরেক আসে, মুখ শুকনো, কাচুমাচু ভঙ্গি। ইলার সামনে দাঁড়িয়ে মাটি থেকে চোখ উঠায় না। ইলা গম্ভীর স্বরে বলে, কাল তোমার কি হয়েছিল হরেক? আমাকে মাফ করেন মা, কাল আসতে পারিনি। আমার গরু হারিয়ে গিয়েছিল। কাল সারাদিন খুঁজেছি, আজ অর্ধেক বেলা, তারপর পেয়েছি। পার্টির কাজের চাইতে গরু খোঁজাই জরুরি হলো? আর তোমাকে যদি কোনো দায়িত্ব দিয়েছি? হরেক ছিটকে ওঠে, প্রচণ্ড অভিমানে বলে, এমন করে বলবেন না মা। হরেক দরকার হলে পার্টির জন্য জীবন দিতে পারে। তারপর দ্রুত পায়ে বেরিয়ে চলে যায়। ইলা বিমূঢ় হয়ে থাকে। ও এতটা ক্ষুব্ধ হবে ভাবতেই পারেনি। ও সঙ্গে সঙ্গে ভূপনকে ডেকে হরেককে ধরে আনতে বলে। ইলা নিজের ভুল বুঝতে পারে। এরা একরুখা, আপোষহীন এদের চরিত্র। সাঁওতালগুলো এ অঞ্চলের শক্তি, আন্দোলনের প্রাণবিন্দু। এদেরকে আরও মর্যাদার সঙ্গে বিবেচনা করতে হবে। একটু পরে ভূপেন হরেককে নিয়ে ফেরে। ইলার সামনে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলে কি হবে? বোঝাই যায় ওর অনমনীয় ভঙ্গি। ইলা নরম স্বরে বলে, আমার ভুল হয়েছিল হরেক। বসো, মুড়ি খাবে? ভূপেন, যা ওর জন্য মুড়ি নিয়ে আয়। কি হয়েছিল তোমার গরুর? মনসুর জোদ্দারের ক্ষেতে ঢুকেছিল, তাই ওরা বেঁধে রেখেছিল। কি করে ছাড়ালে? সে অনেক বাকবিতণ্ডা করে ছাড়াতে হয়েছে। সহজে কি দিতে চায়? শেষে বললাম, আমার একটা গরুর সর্বনাশ করলে তোমাদের সবগুলো শেষ করে ফেলবো। তারপর নরম হলো। শেষে মনসুর জোদ্দার ক্ষতিপূরণ চাইল। আমি বললাম, পারবো না দিতে, আমার সামর্থ্য কই। ওরা গড়িমসি করে, আমিও ঠাই দাঁড়িয়ে থাকি। একটু পর মাতলা অনেক সাঁওতাল নিয়ে ওখানে পৌঁছলে আমার গরু ছেড়ে দেয়। ইলা হেসে বলে, তাহলে তো অনেক ঘটনা ঘটে গেছে, আমি কিছুই জানতে পারিনি। কিছু মনে করো না হরেক। ও ফিক করে হেসে ফেলে। চকচক করে ওঠে ওর দাঁত। বড় সরল হাসি হাসে ও। ইলা মুগ্ধ হয়ে যায়, অনুতপ্তও হয়। ভূপেন মুড়ি আর পাটালি নিয়ে আসে। ও মুড়ি চিবুতে চিবুতে বলে, আমায় কি করতে হবে মা? ফণিদাকে আসতে বলবে, আর জমায়েত যাতে ঠিকঠাক মতো হয় সেজন্য গায়ে গায়ে খবর দিতে হবে। জমায়েত নিয়ে আপনাকে ভাবতে হবে না, হাজার হাজার লোক হবে দেখবেন। হরেকের মুখ উদ্ভাসিত হয়ে ওঠে। শুধু সাঁওতালরা নয়, শুক্রমাডাঙের গান নয়, শোয়েব সরকারও গান বেঁধেছে শোষণের বিরুদ্ধে। সেই গান গিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। গোবিন্দপুর হাটে উপস্থিত হবার জন্য সবাইকে ডাকে। ও যখন গলায় বাঁধা ঢোলে বোল তুলে এক মাথা ঝাঁকড়া চুলে ঝাঁকি দিয়ে গান ধরে, বাবু তোরাই আমাদেরকে সারলি হে বাবু, তোরাই আমাদের সারলি, খেটে খুঁটে আমরা উঠাই পাট তোলা ধান, তোমরাই খেয়ে পড়ে হুঁশ জ্যান্ত বান ও বাবু। তখন সে কথা স্পর্শ করে অন্যদের। ওর পেছনে লোক জমে যায়। কখনো ওর সঙ্গে সবাই ধোঁয়া ধরে। গানের মিছিল চলতে থাকে গ্রাম থেকে গ্রামে। গান গেয়ে মানুষের হৃদয় মাতিয়ে তোলে ওরা। শোয়েব সরকারের গান সভার কাজ করে। ও প্রতিদিনই নতুন নতুন গান বাঁধে। শোষণ নির্যাতনের বিরুদ্ধে ও গান বেঁধে অন্যদের শেখায়। বেশ বড় গানের দল গড়ে উঠেছে ওর। মাঝে মাঝে গানের আসর বসে। সে গানে পার্টির বক্তব্য প্রচার করা হয়। গম্ভীরা, আলকাপ,
গান শোয়েব ছাড়া ভোলা ইয়াসিনও ভালো রচনা করে। রাজনৈতিক চিন্তার আলোকে সুন্দর গান রচনা করে নিতাই। কৃষ্ণ গোবিন্দপুরের সভা সাফল্যমণ্ডিত করার জন্য ওরা বিভিন্নভাবে খাটছে। গান বেঁধে এক একজন এক এক দিকে যাচ্ছে, সর্বত্র সাড়া, মানুষ ব্যাপকভাবে এগিয়ে আসছে। শুধু ওদের বক্তব্যই সমর্থন করছে না, সক্রিয় সহযোগিতার কথাও বলছে। মিটিংয়ের দিন কৃষ্ণ গোবিন্দপুর হাট লোকে লোকারণ্য হয়ে যায়। চণ্ডীপুর, কৃষ্ণপুর, কেন্দুয়া, গাসুরা, শিবনগর, মান্দা, গোলাপাড়া, মল্লিকপুর, কালপুর, মহিপুর সব জায়গা থেকে দলদলের লোক আসে। পিঁপড়ের শাড়ির মতো মানুষ চারদিক ঘিরে ফেলে। শত শত কণ্ঠে স্লোগান ওঠে, জমিদারি প্রথা উচ্ছেদ করো, লাঙল যার জমি তার, ইজারাদারি বন্ধ করো। গর্জন থামে না, গর্জন ভেসে যায়। গর্জন স্রোত হয়ে মহানন্দায় মিলিত হয়। বক্তৃতা করে ফণীভূষণ মাস্টার, নবাবগঞ্জের পার্টি সেক্রেটারি মানিক ঝাও, অজয় ঘোষ। সাজানো পয়েন্টের ভিত্তিতে ইলামিত্র ইতিহাস টেনে এমন সুন্দর ও সাবলীল ভাষায় বক্তৃতা করে যে সবাই অভিভূত হয়ে শোনে। বক্তৃতা নয়, যেন সামনাসামনি কথা বলে সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিষয়টি। হাজার হাজার লোকের সামনে এমন করে কথা বলে যেতে পারবে নিজেও ভাবেনি ইলা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে, মুছতে পারে না, হাত আড়ষ্ট হয়ে আছে, বুকে কাঁপুনি। কিন্তু বুঝতে দেয় না কাউকে। প্রবল করতালিতে ওর বক্তৃতা শেষ হয়। প্রশংসা দৃষ্টিতে তাকায় সবাই। সাফল্যের আনন্দে ও অভিভূত হয়ে যায়। সভা শেষে এক বিশাল মিছিল গ্রাম প্রদক্ষিণ করে। প্রায় 100 মহিলা অংশ নিয়েছে। গর্জে ওঠে স্লোগান, জমিদারি প্রথা উচ্ছেদ করো, লাঙল যার জমি তার, লাঙল যার জমি তার। এসব স্লোগান হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয়। ওদের ভাঙা পাঁজর থেকে বেরিয়ে আসে নিঃশ্বাসের মতো। এসব আকুতি উচ্চারণের জন্য ওরা নিজেদের ধন্য মনে করে। সামনে একটাই আশা, যদি কোনো দিন সত্য হয়ে ওঠে লাঙল এবং জমির অধিকার। রাতে রমেন ওকে বুকে জড়িয়ে ধরে, তুমি পারবে ইলা, এসব গরিব চাষির জন্য তোমার হৃদয় তৈরি হয়ে আছে। ও কথা বলে না। রমেনের বুকে মাথা রাখলে রমেন প্রবল আবেগে ওর চুলে মুখ গুজে দেয়। স্কুল নিয়ে গ্রামের মাতবরদের মধ্যে বেশ একটা অসন্তোষ মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে কৃষ্ণ গোবিন্দপুর হাটের সভার পর যোদ্ধাররা আরো বেশি সোচ্চার। ওরা জ্বলছে, কিভাবে প্রতিরোধ করবে ভেবে কুলিয়ে উঠতে পারছে না। নাসির জোদ্দার গ্রামের মুরব্বীদের নিয়ে তার বাড়িতে সভা ডাকে। উত্তেজিত ভাষায় বলে, নারী শিক্ষার নামে শরীয়ত বিরোধী কাজকর্ম শুরু হয়েছে গ্রামে, এটা চলতে দেয়া উচিত নয়। আপনারা কি বলেন ভাই সব? বুড়ো মজিরুদ্দিন মাথা নাড়ে, হ্যাঁ আমারও তাই মত। তাছাড়া দেখেন, আমরা তো ঘরের মেয়েদের বেপরদা হতে দিই না। স্কুলে যাচ্ছে চাষাভুষো ঘরের মেয়েরা, বেশি বার বেড়েছে ওদের। ঠিক ঠিক। সভায় গুঞ্জন ওঠে। কাশেম ব্যাপারী নাকি সুরে চিবিয়ে চিবিয়ে বলে, ছোট লোকগুলোর আবার বিদ্যে শেখার শখ হয়েছে, ন্যাড়ার বেলতলা যাবার শখ আর কি। হো হো হাসির রোল ওঠে। নাসির জোদ্দারের কাচারি ঘরে সেই হাসির রেশ মিলিয়ে গেলে পেছন থেকে উঠে দাঁড়ায় আজিজ। ও এসেছে সভার কথাবার্তা শুনতে। কথা ছিল ও কোনো কথা বলবে না, শুধু শুনে আসবে। কিন্তু ওই বিদ্রুপাত্মক হাসির পর নিজেকে স্থির রাখতে পারে না। কিছুটা রোষের সঙ্গে বলে, কিন্তু ওই অশিক্ষিতগুলোরই বিদ্যা শিক্ষার দরকার চাচা। জোরদারদের কাগজে ওরা কোথায় যে কি টিপসই দেয় ওরা নিজেরাও জানে না। ফলে ঋণের বোঝা বয়ে বেড়ায় সারা জীবন। লেখাপড়া শিখলে আর কিছু না হোক,
নিজেদেরটা নিজেরাই বুঝে নিতে পারবে। চুপ হারামজাদা! হুঙ্কার দিয়ে ওঠে ওর বাবা। ওই হিন্দুগুলোর সঙ্গে মিশে বেত্তমিজ বেয়াদব হয়ে গেছে। ছোট মুখে বড় কথা বলতে শিখেছে। আদব লেহাজও ভুলতে বসেছে। কোথায় কি বলতে হয় জানিস না? বাবার রোষের সামনে কথা বলে না আজিজ। নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে যায়। যেটুকু বলেছে ওটুকুই যথেষ্ট। ওইটুকু নিয়েই ওরা পড়তে থাকবে। ও বেশ তৃপ্তির সঙ্গে পথে নামে। ঘরে এক অস্বস্তিকর নীরবতা। ছোটখাটো কাশি উঠে কেবল। একটুক্ষণ থম ধরে থাকে নাসির জুদ্দার। তারপর শুরু করে রমেন মিত্রকে উদ্দেশ্য করে গালাগাল। অশ্লীল খিস্তি খেয়রের তোরে তা ঘরের সবার মুখে মুখে ফেরে। সবাই নাসির জুদ্দারের সঙ্গে সঙ্গে রমেন সহ অন্যদের 14 গোষ্ঠী উদ্ধার করে। দুদিন পর স্কুল প্রাঙ্গণে বিতর্ক সভার আয়োজন করে ইলা মিত্র। মেয়েদের শিক্ষা উচিত কি অনুচিত এই বিষয়ে আলোচনা হবে। প্রচুর লোক সমাগম হয়। ইলা নিজে কিছু বলে না, বলতে দেয় অন্যদের। নিরক্ষর ক্ষেতমজুর ওয়াজেদ মোড়ল সবচেয়ে বেশি সোচ্চার হয় সেই সভায়। গলা ফাটিয়ে বলে, মেয়েরা স্কুলে গেলে শরীয়ত বেপরদা হয় বলে চেঁচাচ্ছে গায়ের বড় মানুষ। আমার কথা হলো, শরীয়ত বিরোধী কাজ হয় কোনটা? জোদ্দারের বাড়িতে কাম করলে বেপরদা হয় না? বাদিগুড়ি করলে বেপরদা হয় না? বড় মানুষের বাড়ির লেগা যে মেয়েরা মেলা দূর দূর থেকে পানি আনতেছে, কই এর লেগে তো বেপরদার কথা উঠে না? জোদ্দাররা যে মেয়ে মানুষের ইজ্জত নষ্ট করে তা শরীয়ত বিরোধী কাজ লয়? জোদ্দাররা হামার ঘে চুষা খায়, বুঝলা চাই না আমরা কিছু জানবার পারি? প্রাণের আবেগে অনেক কথা বলে যায় ওয়াজেদ মোড়ল। কোনোদিন বক্তৃতা করার কথা ভাবেনিও। এই সুযোগ ওর জীবনে এক অভাবনীয় ঘটনা। সুযোগ পেলে ও যে গলগলিয়ে কথা বলতে পারে এই কথাই বা কে জানত। শ্রোতারা বিস্ময়ে ওয়াজেদ মোড়লকে দেখে। বাতাসে ওর সনের মতো কয়েক গাছি দাড়ি ওড়ে। মাথায় ময়লা টুপি, গায়ে রং ওঠা জামা, চেক লুঙ্গি পরা রোগা লম্বা লোকটির মুখ জুড়ে দৃঢ়তা ফুটে ওঠে। এক ধরনের পরিতৃপ্তি ও সবার মধ্যে ছড়িয়ে দেয়। ও হাত নেড়ে কথা বলছে। কখনো হাতের উল্টো পিঠে মুখ মুছে নিচ্ছে। মাঝে মাঝে শার্টের হাত গুটাচ্ছে। উত্তেজনায় ওর হাঁটু কাঁপে থরথর করে। ওয়াজেদ মোড়ল ভাবে, ওর জনম আজ সার্থক হলো। প্রবল করতালির মধ্যে ও যখন বলা শেষ করে তখন ওর কপালে ঘাম জমে থাকে, ঠোঁটে মৃদু হাসি। আজিজ ওকে বুকে জড়িয়ে ধরলে ও বলে, মেলা দিন পর মনের কথা কইলাম। ইলা ভাবে, মনের কথা বলার জন্য কি লোকগুলো অস্থির হয়ে উঠেছে? ওরা এখন মুক্তির পথ খুঁজছে। ওদের আফিমের নেশা ছুটেছে। ওরা এবার বেড়া ভাঙবে। তখন বক্তৃতা শুরু করে কায়েস মণ্ডল। কিছুটা ভীতু স্বভাবের লোক। সাতচরে রাগ করে না। সে আজ নিজের থেকে কথা বলার জন্য উদ্গ্রীব হয়েছে। ওর ভেতর বুনো গোয়ার্তুমি আছে। বেশ উত্তেজিত হলে গো গো শব্দ করে কেবল, গুছিয়ে বলতে পারে না। তবু এসব লোকজন কথা বলতে চায়। এটাই ইলার তৃপ্তি। কায়েস মণ্ডলের গলায় তেমন জোর নেই। কথা বেঁধে যায় বারবার। তবু বলার চেষ্টা করছে। জিভ দিয়ে ঠোঁট চেটে নেয়। একটু পর ভাই সব বলে শক্তি সঞ্চয় করে। এক সময় কায়েস মণ্ডল মরিয়া হয়ে বলে, আমরা জানি শরীয়তে সুদ খাওয়া হারাম, কিন্তু হামার অজ্ঞে চারপাশে যারা আছে তারা সুদের টাকার পাহাড় বানাচ্ছে। তাদেরকে সুদ হালাল? জোদ্দাররা, মহাজনরা ঋণের টাকার সুদ খায় কেন? হ্যাকের মুখে কি বড় কথা বানায়? কেবল যত দোষ হামারগে। হামারগে গায়ের চামড়া দিয়ে সুদের ঢোল বানাই। কিছুক্ষণ কথা বলে বসে পড়ে কায়েস মণ্ডল। কিছুটা লজ্জিত ভঙ্গি।
লুঙ্গির নিচ ফেটে গেছে বলে গিট দিয়ে রেখেছে। গায়ে গেঞ্জি, মাথার চুলে একগাদা তেল চকচক করছে। কায়েস মণ্ডলের নাকের ডগা ফুলে থাকে। আজিজ ওর ঘাড়ে হাত রাখতে লজ্জিত ভঙ্গিতে বলে, আরও কিছু কবর চাচ্ছি, ঠিক মতো কবর পারলাম না, মনত আসে না। আজিজ ওর পিঠ চাপড়ে দিয়ে বলে, আর একদিন কবা, আমরা আবার সভা ডাকুম। কায়েস মণ্ডল ঘুত ঘুত করে বলে, হ্যাঁ ডাকেন, জোরদারকে মুখে লাত্তি। পেছন থেকে কেউ সায় দেয়, হ মুখে লাত্তি। শব্দটা মুখে মুখে ফেরে, লাথি লাথি। এই শব্দ গিয়ে আছড়ে পড়ে জোরদারদের আঙিনায়। ওরা থ হয়ে ভাবে, ছোট লোকগুলোর বেশি বার বেড়েছে, ওদের আষ্টে পৃষ্ঠে বাঁধতে হবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী অংশ পেতে। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল।